শিক্ষার্থী, বুয়েটের প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের কোশ্চেন সলভিং ক্লাসের আজকে আমরা মহাকর্ষ অধ্যায়ে চলে আসলাম এবং আজকের ক্লাসে আমরা মহাকর্ষ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো বুয়েটের অ্যাডমিশনে আসছে সেই প্রশ্নগুলোই আমরা একটা একটা করে সলভ করব। আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবা। প্রথম যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা বুয়েটের 19-20 সেশনে আসছে এবং এই অঙ্কে যে কথাটা বলছে আমি সেইটার উপর বেস করে একটা চিত্র আঁকছি এবং ইনফরমেশনগুলো এখানে তুলে রাখছি। তো অঙ্কটা সবাই দেখো। অঙ্কটাতে বলছে যে এইটা হচ্ছে একটা স্টার, মনে করো এটা স্টার 1 আর এইটা হচ্ছে স্টার 2। ওকে, তো এই যে দুইটা স্টার এরা পরস্পর থেকে 10⁹ কিলোমিটার দূরত্ব অবস্থান করছে, মানে দুইটা নক্ষত্রের মধ্যে দূরত্ব হচ্ছে 10⁹ কিলোমিটার, একদম কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। এখন দেখো এই দুইটা নক্ষত্র পরস্পরকে মহাকর্ষ বলে আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের কারণে এই দুইটা নক্ষত্র সংযোগ সরলরেখা বরাবর পরস্পরের দিকে আসতে থাকবে। আস্তে আস্তে তাদের মধ্যে একসময় সংঘর্ষ হবে। আমাদেরকে বের করতে হবে যে নক্ষত্র দুটির মধ্যে সংঘর্ষের সময় বেগ কত। তাহলে নক্ষত্র কত বেগে যে সংঘর্ষ ঘটাবে সেটা আমাদের বের করতে হবে। তো ধরে নাও যে এই জায়গাটাতে এসে সংঘর্ষ হবে এবং সংঘর্ষ হওয়া মানে আমরা বোঝাচ্ছি দুটো নক্ষত্রের এরকম স্পর্শ হওয়া, তাই না? তাই এই মুহূর্তে যখন এই স্পর্শটা হবে তখনই কিন্তু আমরা বলবো যে সংঘর্ষ হচ্ছে। তাহলে এখানে আমাদের কত বেগে, এখানে বেগটা কত নক্ষত্রের সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা আমরা দুইভাবে সলভ করতে পারি। একটা ইন্টিগ্রেশন করে কাজের কন্ডিশন দিয়ে, আরেকটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে। তো এই অঙ্কটা আমরা প্রথমে শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে নির্ণয় করব। তো দেখো, শক্তির সংরক্ষণশীলতার নীতি এইটা ব্যবহার করে অঙ্কটা করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বিভব শক্তি কী। এইটার কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে। তো বিভব শক্তি জিনিসটা কী এটা বলার আগে আমি একটু বলে নিই। মনে করো এটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর স্মল এম। ওকে, আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে দেখো এই যে আর দূরত্বে একটা বস্তু রাখা আছে, এই জায়গায় বলো তো বিভব কত? এই জায়গার বিভব কত বলো তো? ভি সমান -g পৃথিবীর ভর বাই দূরত্ব। আর যদি আমি বলি বিভব শক্তি কত, বিভব শক্তি ইপি কত, সেটা কিন্তু হবে -gm, তারপরে হবে বস্তুর ভর বাই দূরত্ব। তার মানে বিভব শক্তি ইপি কিন্তু বস্তুর ভর ইন্টু বিভব, এটা আমাদের কাজে লাগবে। তো দেখো আমরা এটা যদি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে করি তাহলে কি হবে, মনোযোগ দিয়ে দেখবা সবাই। তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে সংঘর্ষের পূর্বে মোট শক্তি ইকুয়াল সংঘর্ষের মুহূর্তে মোট শক্তি। ওকে, সংঘর্ষের পূর্বে মোট শক্তি মানে এই দুই জায়গায় অবস্থান করার মুহূর্তে মোট শক্তি আর এই জায়গায় মোট শক্তি সমান। এখন দেখো মোট শক্তি মানেই কিন্তু বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি। তাহলে মুহূর্তেও এটাকে আমরা বলি প্রাইম দিয়ে বলি ইপি প্রাইম আর ইকে প্রাইম। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি, আর এটা সংঘর্ষের মুহূর্তে বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি। এবার দেখো তাহলে বিভব শক্তি কত, দেখো বিভব শক্তির ইকুয়েশনটা কি, ইপি সমান -gmm/r। তার মানে বিভব শক্তি হবে -g, এটার ভর m, এটার ভরও কিন্তু দেখো স্মল এম না ক্যাপিটাল এম, দুইটাই ক্যাপিটাল এম। আর নিচে দূরত্ব কিন্তু এদের মধ্যে দূরত্ব কিন্তু হবে d। আর ওরা যে জায়গা থেকে পরস্পরের দিকে আসা শুরু করছে ওই জায়গায় ওদের বেগ, মানে এই জায়গায় বেগ ছিল নগণ্য, বেগটা ছিল, এদের বেগটা ছিল নগণ্য। তো বেগ নগণ্য থাকার কারণে গতিশক্তি হবে 0। তাহলে সংঘর্ষের সময় দেখো তো, এটা যদি এই নক্ষত্রের সেন্টার হয়, এটা যদি এই নক্ষত্রের সেন্টার হয়, তাহলে দুই নক্ষত্রের মধ্যে দূরত্বটা কত? যেহেতু নক্ষত্র দুটোর ব্যাসার্ধ r, তার মানে নক্ষত্র এইটুকু r, এইটুকুও r, তার মানে নক্ষত্র দুটোর মধ্যে দূরত্ব কিন্তু 2r। তাহলে সংঘর্ষের মুহূর্তে কিন্তু বিভব শক্তি হবে কি -gm m/r
দূরত্ব হচ্ছে 2r প্লাস গতিশক্তি দেখো, এইটার গতিশক্তি হবে এখানে, এটার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, এটার গতিশক্তিও হবে হাফ এম ভি স্কোয়ার। তো দুইটার গতিশক্তি কেন হাফ এম ভি স্কোয়ার? দেখো কারণ দুইটা নক্ষত্রটি ভর সমান, যার কারণে দুইটার বেগও সমান। তো এখানে যদি এখন আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এটা হবে জি এম স্কোয়ার বাই ডি ইকুয়াল মাইনাস জি এম স্কোয়ার বাই 2r, হাফ হাফ যোগ করলে হবে একটা এম ভি স্কোয়ার। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে কিসের মান? ভি এর মান। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি এখন, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো তো? এম ভি স্কোয়ার সমান দাঁড়াবে জি এম স্কোয়ার বাই ডি প্লাস জি এম স্কোয়ার বাই 2r। এখান থেকে এম স্কোয়ার জি এম স্কোয়ার কমন নিয়ে একটা এম কাটলে ভি স্কোয়ার সমান হবে মাইনাস জি এম 1 বাই ডি মাইনাস 1 বাই 2r। তো এখানে যদি মান বসাই 6.673 ইন্টু 10⁻⁻11, নক্ষত্র দুটির ভর ছিল 2 ইন্টু 10⁻30, ডি এর মান ছিল 10⁹, 10⁹ সাথে কিন্তু 10⁻³ গুণ হবে, কারণ কিলোমিটারকে মিটার বানাতে হবে। 2 আর এর মান হচ্ছে 10⁻⁴, এটা হয়ে যাবে 10⁻⁷, কারণ কিলোমিটারকে আমি মিটার করলাম, 1000 দিয়ে গুণ হলে 3টা পাওয়ার বেড়ে যাবে। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 2.58 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। অর্থাৎ নক্ষত্র দুইটা পরস্পরকে যখন সংঘর্ষ করবে, পরস্পরকে ধাক্কা দেবে, তখন তাদের বেগ হবে 2.58 ইন্টু 10⁶, এবং দুইটা নক্ষত্রের বেগ এই একটাই হবে। তার কারণ হচ্ছে নক্ষত্র দুইটার ভর ছিল সমান। এখন এই অঙ্কটা আমি আর একটা নিয়মে করতে পারি, সেই নিয়মটাও আমি তোমাদের করে দেব। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই নিয়ম দিয়েই সলভ করবা। পরের যে নিয়মটা, সেই নিয়মটা একটু আলোচনা করি। অঙ্কটা বলছিল যে দুইটা নক্ষত্র যাদের মধ্যে দূরত্ব ডি, আর যখন সংঘর্ষ হচ্ছে এইভাবে, তখন তাদের মধ্যে দূরত্ব থাকছে 2r, তাই তো? এবার দেখো এই যে নক্ষত্র, এটার ভর এম, এটার ভর এম। এখন এই দুইটা নক্ষত্র পরস্পরের দিকে যে আসছে, দুইটা নক্ষত্রের মধ্যেই কিন্তু সরণ হচ্ছে, আর সরণটা হচ্ছে মহাকর্ষ বলের দ্বারা, তাহলে কৃতকাজ হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে টোটাল কৃতকাজ সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, এবং এইটার লিমিট হবে, দেখো প্রথমত নক্ষত্র দুটোর মধ্যে দূরত্ব ছিল ডি, তাহলে ডি থেকে পরবর্তীতে নক্ষত্র দুটোর মধ্যে দূরত্ব হয়ে গেছে 2r, তাহলে এটা হবে 2r। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মহাকর্ষ বল হলো আকর্ষণধর্মী বল, আর আকর্ষণধর্মী বল কিন্তু সবসময় নেগেটিভ হয়। এই নেগেটিভ আকর্ষণধর্মী বল যেহেতু নেগেটিভ, ওই জন্য আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন দিব। এবার দেখো মাইনাস ডি থেকে 2r, এফ এর মান হচ্ছে জি, এটার ভর এম, এটার ভর এম বাই দূরত্ব, আমি ধরলাম যে কোনো দূরত্ব r স্কোয়ার, যেহেতু এটা ইন্টিগ্রেশন টার্ম। এবার মাইনাস জি এম স্কোয়ার বাইরে নিলাম, ডি 2r, এটা হবে r মাইনাস 2 dr। এবার দেখো ডাব্লিউ ইকুয়াল কী দাঁড়াচ্ছে? মাইনাস জি এম স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে হবে r মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কী হবে বলো তো? r মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, তার মানে r ইনভার্স 1, নিচে মাইনাস 1, তাহলে এটা দাঁড়াচ্ছে মাইনাস 1 বাই r, লিমিট হচ্ছে d থেকে 2r। তাহলে মাইনাস জি এম স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা শুধু জি এম স্কোয়ার লিখব, আর এটা হবে 1 বাই 2r মাইনাস 1 বাই ডি। ঠিক আছে? এবার দেখো কৃতকাজটা কি? এই নক্ষত্রের এই নক্ষত্র এদিকে গতিশীল হয়েছে না, তাহলে এই নক্ষত্রের মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হয়েছে, সেটা হাফ এম ভি স্কোয়ার, এবং এই নক্ষত্রের মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হবে, সেটাও হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুইটা হাফ এম ভি স্কোয়ারের সমষ্টি হচ্ছে কৃতকাজ, তার মানে
কৃতকাজ হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার দিয়ে জি এম স্কোয়ার 1/2r মাইনাস 1/d। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, দুই দিকে হবে, এটা হবে এম ভি স্কোয়ার জি এম স্কোয়ার 1/2r মাইনাস 1/d। এখান থেকে যদি আমি বলি ভি স্কোয়ার, তাহলে এটা হবে জি এম বাই 1/2r মাইনাস 1/d। এবং অঙ্কে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো যদি আমি বসাই, তাহলে ভি এর মান আমি পাবো 2.58 × 10⁶ মিটার পার সেকেন্ড। তো আশা করি যে অঙ্কটা সবাই বুঝতে পারছো। আগের নিয়মটাও করা যাবে, শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়েও করা যাবে, এমনকি কৃতকাজের যে ফর্মুলা সেটা দিয়েও তুমি এটা করতে পারবা। তো আশা করি যে এটা সবাই বুঝতে পারছো। যার যে নিয়মটা ভালো লাগবে সে সেই নিয়ম দিয়ে করবা। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা যে অঙ্কটা করব মহাকর্ষ অধ্যায়ের, সেটা বুয়েটের 17-18 সেশনের অ্যাডমিশনে আসছিল এবং এই অঙ্কটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ রিলেটেড একটা ম্যাথ। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টার থেকে বুয়েটে যে প্রশ্নগুলো আসছে গত 10, 12, 15 বছরে, তার মধ্যে কৃত্রিম উপগ্রহের টপিক থেকে সবচেয়ে বেশি অঙ্ক পরীক্ষায় আসছে। তো দেখো এই অঙ্কটাতে বলছে যে 80 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে, আচ্ছা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে মানে হলো আমাকে এই স্টা বের করতে হবে, তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারে। আচ্ছা 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করার মানে কি বলো তো? মানেটা হচ্ছে, দেখো মনে করো এটা পৃথিবী, আর পৃথিবীর চারপাশে এই কক্ষপথে উপগ্রহটা ঘুরছে। এখন মনে করো যে কোনো একটা সময় উপগ্রহ এখানে আসে, উপগ্রহ এটা হচ্ছে উপগ্রহ। এখন এই উপগ্রহ এই জায়গায় থাকা অবস্থায় মনে করো পৃথিবীর এই জায়গাটুকু পর্যবেক্ষণ করছে। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে আমি ধরলাম টাইম 0 এবং এই জায়গাটা পর্যবেক্ষণ করছে। এখন দেখো 24 ঘন্টা পর যদি ওই একই জায়গা আবার পর্যবেক্ষণ করতে চায়, তাহলে 24 ঘন্টা পর উপগ্রহকে এক পাক ঘুরে ওখানেই আসতে হবে, তাহলে ওই জায়গাটা আরেকবার পর্যবেক্ষণ করতে পারবে। তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা এই জায়গাটা কয়বার পর্যবেক্ষণ করলাম? 2 বার, টাইম 0-তে একবার আর 24 ঘন্টা পর আর একবার। তার মানে এখানে এই প্রবলেমে যে উপগ্রহটার কথা বলছে, সেই উপগ্রহটা 24 ঘন্টায় একটা জায়গায় 2 বার পর্যবেক্ষণ করছে, মানে 24 ঘন্টা পর পর ওই জায়গাতেই কিন্তু ফিরে আসছে। তার মানে এই উপগ্রহটা হচ্ছে একটা ভূস্থির উপগ্রহ, এটা কিন্তু বুঝতে হবে, ভূস্থির উপগ্রহ। এখন দেখো এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ভর দেওয়া আছে। এখন এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বোঝাই নেব, উপগ্রহের কনসেপ্টটা কি। এটা যদি হয় পৃথিবী, দেখো পৃথিবীর চারপাশে একটা কক্ষপথ, ওকে। এখন এই কক্ষপথে উপগ্রহটা ঘুরছে, এটা হচ্ছে উপগ্রহ। এখন স্বভাবতই পৃথিবীর ভর যদি হয় m, তাহলে পৃথিবী উপগ্রহকে আকর্ষণ করবে এই দিকে, এটা হচ্ছে মহাকর্ষ বল। উপগ্রহের ভর যদি ধরি আমরা স্মল m, তাহলে এই মহাকর্ষ বলটাই এই কৃত্রিম উপগ্রহকে কেন্দ্রবিমুখী বল যোগান দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এবং এই মহাকর্ষ বল এবং কেন্দ্রমুখী বল সমান ধরে নিয়ে আমরা এখানে কৃত্রিম উপগ্রহের যে বেগের রাশিমালা পাবো, সেই বেগের রাশিমালাটা হচ্ছে √gm বাই, আমি যদি বলি যে এখান থেকে এইটুকু h, তাহলে এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r, তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে r + h। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের যে দূরত্ব r + h, এই r + h কে কিন্তু আমরা পৃথিবী থেকে উপগ্রহের দূরত্ব বলতে পারি, আবার উপগ্রহের যে কক্ষপথ সেই কক্ষপথের ব্যাসার্ধও বলতে পারি। তাহলে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা। এবং এই রাশিমালাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমরা আরেকটা রাশিমালা পাই, সেটা হচ্ছে rg/r + h। আবার আমি যদি বলি v সমান, দেখো কৃত্রিম উপগ্রহ যদি এক পাক ঘুরে আসে, তাহলে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে 2πr + h পরিধি। আর এক পাক দিতে সময় লাগে, সেই সময়কে যদি আমি বলি আবর্তনকাল, তাহলে আবর্তনকালটা হচ্ছে t। তাহলে এই তিনটা হচ্ছে আমার কৃত্রিম উপগ্রহের বেগ বের করার সূত্র। এবং কৃত্রিম উপগ্রহের বেগ বের করার আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে v = √gh r + h।
এই সূত্রটা কৃত্রিম উপগ্রহের এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন ভূপৃষ্ঠের জি এর মান না দিয়ে এইখানকার জি এর মান দেওয়া থাকবে, কারণ এটা ভূপৃষ্ঠ থেকে উঁচু একটা জায়গা। তাহলে এইখানকার জি এর মানটা যখন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে দেখো, ভূপৃষ্ঠের জি এর মান দেওয়া থাকলে আমরা এই ভি এর সূত্রটা ব্যবহার করব, আর কক্ষপথে জি এর মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এই অঙ্কে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে বলেনি, আমি কৃত্রিম উপগ্রহের বেগের সূত্রগুলো দেখাই দিলাম, আমাদের পরে কাজে লাগবে। এখন দেখো, আমাদেরকে বের করতে বলছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এই উচ্চতা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেগের এই সূত্রটা আর এই সূত্রটা, দুটো সূত্রেরই লেফট হ্যান্ড সাইড হচ্ছে ভি, তাহলে রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি জিএম বাই আর প্লাস এইচ ইকুয়াল 2 পাই আর প্লাস এইচ বাই টি। এইখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেশন করে এইচ বের করতে চাই তাহলে দেখো কি হবে, জিএম বাই আর প্লাস এইচ ইকুয়াল 4 পাই স্কোয়ার আর প্লাস এইচের ওপর স্কোয়ার বাই টি স্কোয়ার। এবং এখানে যদি আমরা এখন বজ্রগুণ করি তাহলে হবে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচের ওপর কিউব ইকুয়াল জিএম টি স্কোয়ার। তাহলে আর প্লাস এইচ সমান হবে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, 3 ছিল কিউব ছিল, এটা 1/3 হবে। তাহলে এইচ ইকুয়াল দাঁড়াচ্ছে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। এইটা হচ্ছে আমার এইচ বের করার সূত্র, এবং এই সূত্রটা তোমরা ইচ্ছে করলে মুখস্থও বসাতে পারবা পরীক্ষায়, কারণ এই সূত্রটা বইয়ে সরাসরি আছে। তো এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতার সূত্র। তাহলে এই সূত্রে মানগুলো বসালেই আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে মানটা আমরা বসাই, দেখো তাহলে এইচ সমান কী হচ্ছে, জি 6.673 10⁻⁻11। এম এর মান পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻21 টন আছে না, টনকে কেজি করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 টন সমান 1000 কেজি, তাহলে 1000 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 24। এরপর টি স্কোয়ার, দেখো টি স্কোয়ারের মান কত, টি এর মান কত 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা মানে কিন্তু 86,400 সেকেন্ড, এটার উপরে আছে স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এই পুরোটার উপর কি আছে 1/3 মাইনাস আর এর মান হচ্ছে 6,400 × 10⁻3, কারণ এটা কিলোমিটার আছে, মিটার বানাবো। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 35.90 × 10⁻6 মিটার। তাহলে এইটাই হবে আমার কৃত্রিম উপগ্রহের উচ্চতা। তার মানে মোটামুটি এটা যেহেতু পৃথিবীর ভর এবং ব্যাসার্ধটা অ্যাকচুয়াল মানই দেওয়া ছিল, তাহলে একটা কৃত্রিম উপগ্রহের জন্য, একটা ভূস্থির উপগ্রহের জন্য, কৃত্রিম উপগ্রহের একটা প্রকারভেদ হচ্ছে ভূস্থির উপগ্রহ। যে উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীর চারপাশে একবার ঘুরে সেটা ভূস্থির উপগ্রহ, এবং এই ভূস্থির উপগ্রহ মোটামুটি পৃথিবী থেকে এত মিটার উচ্চতায় থাকে। এবং তোমরা সবাই জানো যে আমাদের বাংলাদেশ থেকে পাঠানো যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা কিন্তু এক ধরনের ভূস্থির উপগ্রহ, এবং এটাও কিন্তু মোটামুটি এইরকম একটা উচ্চতাতেই অবস্থান করছে, এবং এটাও 24 ঘন্টায় পৃথিবীর চারপাশে একবার কিন্তু ঘুরে আসে। এবং আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ যে কক্ষপথটাতে থাকে সেই কক্ষপথটার নাম হচ্ছে পার্কিং অরবিট। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা বুয়েটের 15-16 সেশনের অ্যাডমিশনে আসছিল। এই অঙ্কটাও কৃত্রিম উপগ্রহ থেকেই আসা। তো দেখো, অঙ্কটায় বলছে যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার ওপরে, 500 কিলোমিটার ওপরে মানে এটা এইচের মান, ওপরে একটি স্যাটেলাইট ঘুরছে, উহার বেগ নির্ণয় করতে হবে।
এবার দেখো অঙ্কে একটা মান দেওয়া আছে এবং এই মানটা দেওয়ার কারণেই অঙ্কটা একটু এক্সেপশনাল হয়ে গেছে। এখানে বলছে যে ওই উচ্চতায় মানে কিন্তু এই 500 কিলোমিটার উচ্চতায় জি এর মানটা দেওয়া আছে। ওকে, তার মানে ভূপৃষ্ঠের জি এর মান কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। তোমার 500 কিলোমিটার উচ্চতায় জি এর মান দেওয়া আছে, ওই জি এর মানটাই তোমাকে ব্যবহার করে অঙ্কটা করতে হবে। এই মানটা দিয়ে দিছে, এর কারণটাই হচ্ছে টিচার চাচ্ছে যে তুমি এই মানটাই ব্যবহার করে অঙ্কটা করো। তো দেখো, এটা যদি হয় পৃথিবীর চারদিকে এটা কক্ষপথ, উপগ্রহ ঘুরছে, এই উচ্চতাটা হচ্ছে এইচ এবং এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাইলে কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এইচ। এখন দেখো এখানে জি এর মানের সূত্র কি বলো তো? জি এর মানের সূত্র হচ্ছে জি এম বাই আর প্লাস এইচের ওপর স্কোয়ার। তাহলে এই জি এর মানটা কিন্তু তোমার দেওয়া আছে। এখন আমরা জানি যে কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র হচ্ছে এটা জিএম বাই আর প্লাস এইচ, কিন্তু এখানে এই সূত্র আমি ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ এই এম এর মানটা কিন্তু আমাকে দিয়ে দেয়নি। আমি এম এর মান ব্যবহার করতে পারবো না কারণ এম এর মানটা দিয়ে দেয়নি। যদি কোনো মানই দেওয়া না থাকতো তখন আমি যে কোনো সূত্র বসাই, আমার মুখস্থ মান বসাই দিয়ে আমি অঙ্কটা করতে পারতাম। কিন্তু যেহেতু ওই উচ্চতায় জি এর মান বলছে, তাহলে এই জি ব্যবহার করেই অঙ্কটা করতে হবে। সেক্ষেত্রে এম এর মান আমি ব্যবহার করতে পারবো না। এবার দেখো আমি কি করতে পারি, জিএম আমি ওপরে একটা আর প্লাস এইচ গুণ করব, নিচে একটা আর প্লাস এইচ গুণ করব, তাহলে এইরকম হবে। এবার দেখো জিএম বাই আর প্লাস এইচের উপর হোল স্কোয়ার, এইটার মান কিন্তু জিএইচ। তার মানে এখানে কিন্তু দেখো এই যে এইটুকু কিন্তু জিএইচ, সাথে থাকছে আর প্লাস এইচ। এবার দেখো এই সূত্রটা কিন্তু আমি এখান থেকেই পেলাম, কিন্তু আমি কিন্তু এম ব্যবহার করলাম না, আমি ওই উচ্চতায় যে জি এর মানটা সেটা ব্যবহার করছি। তার মানে এখানে জিএইচ এর মান হচ্ছে 9.30 এবং আর এর মান আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ 6400, সেই সাথে এটাকে মিটার বানাতে হবে, প্লাস 500 কিলোমিটার, এটাকেও মিটার বানাতে হবে। এইটা যদি আমি হিসাব করি 9.30 ইন্টু 6400 এক্সপোনেনশিয়াল 3 প্লাস 500 এক্সপোনেনশিয়াল 3, এটাকে রুট করতে হবে। অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 8.01 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা বুয়েটের যে অঙ্কটা সলভ করব সেটা বুয়েটের 14-15 সেশনের যে অ্যাডমিশন হয়েছিল সেই অ্যাডমিশনে এই অঙ্কটা আসছিল এবং এই অঙ্কটাও কৃত্রিম উপগ্রহ রিলেটেড। তো আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে কৃত্রিম উপগ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো যেহেতু কৃত্রিম উপগ্রহ অঙ্কগুলো করছি, অর্থাৎ গত 15-20 বছরে কৃত্রিম উপগ্রহ থেকে যে অঙ্কগুলো আসছে আগে আমি সেই অঙ্কগুলোই করছি, তারপর আমরা অন্য অঙ্কে যাব। তো দেখো এই অঙ্কটায় বলছে যে একটি 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ, 20 কেজি এটা কৃত্রিম উপগ্রহের ভর, অজানা ভরের একটি গ্রহের চারদিকে, অজানা ভরের একটি গ্রহ তার মানে কি, মানে ক্যাপিটাল এম কিন্তু আমরা জানি না, তাই না? চারদিকে এত মিটার ব্যাসার্ধের, দেখো এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ মানে কি, তার মানে এটা কি ব্যাসার্ধের মান না, এটা কিন্তু টোটালি আর প্লাস এইচের মান। আর প্লাস এইচের মান কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এটা এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তার মানে এটা কক্ষপথের ব্যাসার্ধ। 2.4 আওয়ার সময়ে একবার আবর্তন করছে, একবার আবর্তন করতে সময় লাগছে 2.4 আওয়ার, তার মানে 2.4 আওয়ার এটা আসলে আবর্তনকাল টি এর মান। এবং গ্রহটির পৃষ্ঠে জি এর মান 8 হলে গ্রহটির ব্যাসার্ধ কত বের করতে হবে। তো এই অঙ্কটা সলভ করার জন্যে আমরা কি করব, দেখো এই অঙ্কটা সলভ করতে যে সূত্রটা আমাদের কাজে লাগবে বা যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেই সূত্রগুলো যাওয়ার আগে আমি তোমাদেরকে কৃত্রিম উপগ্রহের সূত্রগুলো আরেকবার একটু বলতে চাই। মনে করো এটা পৃথিবীর চারদিকে এটা একটা কক্ষপথ, এই কক্ষপথে উপগ্রহটা ঘুরছে। তো আমরা সবাই জানি যে কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র ভি সমান √r জিএম বাই আর প্লাস এইচ। তো দেখো এই সূত্রটা আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারি যদি মানগুলো আমাদের দেওয়া থাকে। এখন এই সূত্র থেকেই আমরা যদি একটা কাজ করি, উপরে জিএম একটা আর স্কোয়ার গুণ করলাম, নিচে আর প্লাস এইচের সাথেও তাহলে আমাকে একটা আর স্কোয়ার গুণ করতে হবে।
এখন এই যে দেখছো gm/r², এইটুকুর মান কিন্তু g, তার মানে এটা g r², নিচে থাকছে r+h, এখানে √, এবং r²টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে r এবং √এর মধ্যে থাকবে g/r+h। তার মানে v এর কিন্তু আমরা আরেকটা সূত্র পাচ্ছি r g/r+h, এটাও কিন্তু v এর একটা সূত্র। আবার চারপাশে যদি একবার ঘুরে আসি তাহলে একবার ঘুরতে সময় লাগে t, আবর্তনকাল, আবার কৃত্রিম যদি চারপাশে ঘুরে আসতে যে সময় নেয় সেটা হচ্ছে টিকে আমরা বলি আবর্তনকাল, আর এক পাক ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি পরিধি। তাহলে বেগের সূত্র আমরা লিখতে পারি দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব মানে এক পাক ঘোরার দূরত্ব, পরিধি 2πr+h, r+h হচ্ছে ব্যাসার্ধ বাই টাইম t। তো এইটাও কিন্তু কৃত্রিম উপগ্রহের বেগের একটা সূত্র। তাহলে দেখো এখানে কৃত্রিম উপগ্রহের বেগের কিন্তু 3টা সূত্র আছে, এবং আরও একটা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র আছে। যদি আমরা এইখানকার জি এর মানটা জানতাম তাহলে সেই বেগের সূত্র ছিল gh, তোমার সেই বেগের সূত্র ছিল v = gh/r+h, এটা, তাই না? তো যাই হোক এই সূত্র এখন আমাদের লাগছে না। এখন দেখো আমাদের বের করতে হবে গ্রহটির ব্যাসার্ধ, তার মানে শুধু r বের করতে হবে। এখন এই সূত্রের মধ্যে দেখো শুধু r কিন্তু নাই, টোটালি r+h একসাথে আছে। h এর মান জানলে তো r বের করবো, কিন্তু h এর মান আমি জানি না। আবার দেখো এই সূত্রের মধ্যেও কিন্তু নাই, কিন্তু এই সূত্রের মধ্যে সিঙ্গেল r আছে। কিন্তু এই সিঙ্গেল r বের করার জন্য এই সূত্র থেকে সিঙ্গেল r বের করতে তোমার v এর মান জানতে হবে, কিন্তু v এর মান দেখো অঙ্কে কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই সূত্রটা এবং এই সূত্রটা আমরা সমান ধরে নেব, কারণ এই দুই সূত্রের লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড দুটাও আমরা সমান ধরব। তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা সমান ধরবো আমি এইটা, ওকে। এবার তাহলে দেখো দুই পাশে যদি বর্গ করি এটা হবে r² g/r+h, এটা হবে 4π² r+h এর উপর স্কোয়ার বাই t²। তাহলে r² সমান কি দাঁড়াচ্ছে, r² সমান দাঁড়াচ্ছে 4π², এটা এই পাশে চলে গেলে r+h এর উপর কিউব হয়ে যাবে, এটা হবে gt²। এবং এইটা বের করার পরে আমরা এখান থেকে আর বের করতে পারবো। তাহলে এখানে মান বসাই 4π², মান বসানোর দরকার নেই, পরে আমরা ক্যালকুলেটরে ধরে নেব। এটা 8 × 10⁶ এর উপর কিউব, কারণ টোটালি r+h এর মান হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া ছিল। এখানে জি এর মান হচ্ছে, জি এর মান তুমি বসাবা, যেহেতু এটা অজানা ভরের গ্রহ, এর জি এর মান তুমি আবার ভুল করে 9.8 বসানো যাবে না, জি এর মান 8 দেওয়া আছে, 8ই বসাতে হবে। এবং আবর্তনকাল দেওয়া আছে 2.4 আওয়ার, তাহলে 2.4 সেকেন্ড বানায় বসাতে হবে, 3600 দিয়ে গুণ করে দাও, এটার স্কোয়ার, ওকে। তাহলে আমরা এইদিকে একটু লিখি। তাহলে দেখো এখানে r² এর মান আসবে, r² এর মান আসবে, মান হিসাব করি 4 × 3.1416 এর উপর স্কোয়ার, 8 এক্সপোনেনশিয়াল 6 এর উপরে কিউব, ভাগ 8 দ্বারা ভাগ করতে হবে, তারপরে আবর্তনকাল দ্বারা ভাগ করতে হবে। তাহলে r² এর মান আসবে 3.38 × 10⁻13। তাহলে আর কি আসবে, এটা রুট করে দিতে হবে, 5.81 10⁻6 মিটার, এইটা হবে গ্রহের ব্যাসার্ধ। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। অঙ্কটা হয়তো আরও অন্য নিয়মেও করা যাবে, কারণ একই সূত্রের যেহেতু অনেকগুলো ফর্ম আছে, অন্য কোনোভাবেও হয়তো অঙ্কটা করা যেত। তো আমার মনে হলো এইটাই তোমাদের জন্য ইজি হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এইবার যে স্যাটেলাইটের যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা বুয়েটের 10-11 সেশনের অ্যাডমিশনে আসছিল। এই অঙ্কটা অনেক সহজ। দেখো, একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট মানে হয়তো রিমোট দিয়ে নিয়ন্ত্রিত একটা স্যাটেলাইট, যে তুমি পৃথিবীতে বসেই রিমোট কন্ট্রোল দিয়ে স্যাটেলাইটটা নিয়ন্ত্রণ করতে পারছো। এই স্যাটেলাইটটা পৃথিবীর ভূপৃষ্ঠ হতে 250 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে ঘুরছে। আচ্ছা, 250 কিলোমিটার উপরে মানে এটা এইচ এর মান, যেহেতু ভূপৃষ্ঠ থেকে বলছে। স্যাটেলাইটের বেগ ও ঘূর্ণায়নকাল নির্ণয় করো, ব্যাসার্ধ এবং জি এর মানটা দেওয়া আছে। এখন দেখো, ব্যাসার্ধ আর জি এর মান তো আমাদের মুখস্থ থাকেই পৃথিবীর ক্ষেত্রে, তারপরও কেন দেওয়া আছে? ব্যাসার্ধ আর জি এর মান দেওয়া আছে তার কারণ হচ্ছে টিচার চাচ্ছে যে তুমি এই দুইটা মান দিয়েই অঙ্কটা করো।
তুমি কিন্তু এম এর মানটাও মুখস্থ জানো এটা, কিন্তু এম এর মানটা এখন যেহেতু দেওয়া নাই সেহেতু এম এর মান তুমি ব্যবহার করতে পারবা না। এম এর মান যদি আমি দেখতাম যে এমও দেওয়া নাই, আরও দেওয়া নাই, জিও দেওয়া নাই, কোনো মানই দেওয়া নাই, ব্যাসার্ধ, ভর, অভিকর্ষ ত্বরণ কিচ্ছু দেওয়া নাই, তখন আমি যে কোনো মান মুখস্থ বসাতে পারতাম। কিন্তু ব্যাসার্ধ আর জি এর মান দেওয়া আছে মানে আমাকে ব্যাসার্ধ আর জি এর মানই ব্যবহার করতে হবে। তো দেখো এখন তুমি যদি মনে করো অতিরিক্ত তুমি করবা, তুমি এম, জি এবং আর এর মান থেকে আগে এম বের করে নিবা, তারপরে তুমি এম ব্যবহার করে করবা, তাহলে তুমি করতে পারো সেটা, কিন্তু সেটা তো আমরা করবো না, তাই না? তো আমরা সবাই জানি যে পৃথিবীর চারদিকে এরকম একটা কক্ষপথে কৃত্রিম উপগ্রহ ঘুরে। পৃথিবীর ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ, এবং কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এইচ, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখন দেখো আমরা সবাই কৃত্রিম উপগ্রহের যে বেগের একদম সাধারণ সূত্র যেটা জানি সেটা হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ। এর আগের অঙ্কেও আমি এই সূত্রটা তোমাদের দেখালাম যে কীভাবে সূত্রটা আসে। যদি জিএম এর সাথে একটা আর স্কোয়ার গুণ করি আর নিচে যদি একটা আর স্কোয়ার গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এই জিএম বাই আর স্কোয়ার এইটুকু সমান কি দাঁড়াচ্ছে, এইটুকু ইকুয়াল দাঁড়াচ্ছে জি, সাথে আছে আর স্কোয়ার, নিচে আর প্লাস এইচ, এবং আরটাকে বাইরে আনলে শুধু আর হয়ে যাবে, আর স্কোয়ারকে বাইরে আনলে এটা আর প্লাস এইচ। এখানে কিন্তু দেখো এখানে বসানোর মতন সব মানই আমাদের কাছে আছে। আমরা আর এর মান বসাবো এটা 6400, সাথে 10⁻³ কারণ কিলোমিটারকে মিটার করতে হবে, রুট ওভার জি এর মান আছে 9.8 বাই আর এর মান 6400 ইন্টু 10⁻³ প্লাস 250 কিলোমিটার, 250 ইন্টু 10⁻³, এইটাই হবে তোমার বেগের মান। তাহলে বেগের মান কত দাঁড়াচ্ছে বলো, 9.8 ভাগ 6400 এক্সপোনেনশিয়াল 3 প্লাস 250 এক্সপোনেনশিয়াল 3। এটা যদি রুট করে দেই তাহলে গুণ হবে 6400 এক্সপোনেনশিয়াল 3 এর সাথে, তাহলে মান বাড়াচ্ছে 7769.30, 7769.30, তার মানে এটা হবে 7.77 কিলোমিটার পার সেকেন্ড, বা এটা হবে মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে বেগের মান। তো বেগ আমরা বের করলাম, এবার আমাদেরকে বের করতে হবে ঘূর্ণায়নকাল। ঘূর্ণায়নকাল বের করার তাহলে সূত্রটা কি বলো, ঘূর্ণায়নকাল মানে টি বের করতে হবে। তাহলে কিন্তু আমরা বেগের যে আরেকটা সূত্র আমরা জানি, বেগ সমান এক পাক দিয়ে আসলে দূরত্ব হয় পরিধি সমান বাই আবর্তনকাল। তাহলে এখান থেকে টি বের করতে পারি আমরা, ভি, এখানে মান বসাবো 2 পাই, আর এর মান হচ্ছে 6400 সাথে 10⁻³ প্লাস 250 ইন্টু 10⁻³ বাই বেগের মান হচ্ছে 7769.30। এটা যদি আমি হিসাব করি তাহলে আমি ঘূর্ণায়নকাল বা আবর্তনকাল পেয়ে যাচ্ছি। তাহলে সেটা হবে 6400 এক্সপোনেনশিয়াল 3 প্লাস 250 এক্সপোনেনশিয়াল 3 ইন্টু 2 ইন্টু 3.1416 2 পাই ভাগ 7769.30, এটা হবে 5377.99 সেকেন্ড। এখন এই সেকেন্ডকে যদি আমি বলি মিনিট করব, তাহলে 60 দিয়ে ভাগ করে যদি আমি লিখি তাহলে এটা হবে 89.63 মিনিট। আমি যদি বলি এটাকে ঘন্টা করব তাহলে আবারও 60 দিয়ে ভাগ করব, তাহলে হবে 1.49 আওয়ার। যেভাবে ইচ্ছা আমি উত্তর লিখতে পারবো। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তবে একটা কথা আছে, তুমি যদি এই অ্যান্সারটা আরও প্রিসাইসলি লিখতে চাও, একদম স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হলো 5377.99 এত সেকেন্ড, এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি 89.63। তার মানে এটা পূর্ণ 89.63 মিনিট, তার মানে 89 মিনিট আমরা লিখতে পারি। এবং 89 যদি ওই মান থেকে আমরা বাদ দিই তাহলে এটা থাকছে 0.63 মিনিট। এখন 0.63 মিনিট তো এটা পূর্ণ মিনিট না, তাহলে এটাকে আবার সেকেন্ড বানাতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করলে এটা হবে 37 সেকেন্ড, বা 37.99 আসছে, আমরা লিখতে পারি 38
সেকেন্ড। তাহলে 89 মিনিট 38 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো, অঙ্কটা খুবই সহজ ছিল। আমি বরাবরই তোমাদেরকে একটা কথা বলে আসছি যে বুয়েট মানেই কিন্তু আহামরি বিশাল কঠিন কঠিন অঙ্ক আসে তা না। দেখো আমরা মহাকর্ষ অধ্যায়ের যে কয়টা অঙ্ক এখন পর্যন্ত সলভ করলাম প্রত্যেকটাই কিন্তু পাঠ্য বইয়ের কনসেপ্ট থেকে এবং সবগুলোই কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড মানের অঙ্ক। তো তোমরা বুঝতেই পারছো যে সহজ অঙ্কও বুয়েটে আসে, স্ট্যান্ডার্ড অঙ্কও বুয়েটে আসে, দুই একটা কঠিন অঙ্কও বুয়েটে আসে। মূল কথা হচ্ছে কনসেপ্টটা বুঝে পড়া, তাহলে তুমি সব ধরনের অঙ্কই কিন্তু সলভ করতে পারবা। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এবার যে অঙ্কটা আমরা সলভ করব সেই অঙ্কটা বুয়েটের অ্যাডমিশনের 15-16 সেশনের অ্যাডমিশনে আসছিল এবং অঙ্কটা একটু এক্সেপশনাল, সবাই খুব মনোযোগ দিয়ে দেখবা, তবে এক্সেপশনাল হলেও সহজ আছে। অঙ্কটাই বলছে যে এম ভরের একটা বস্তুকে কেটে স্মল এম ও ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ভরের বস্তুতে পরিণত করা হলো। এখন এই ক্যাপিটাল এম আর স্মল এম এর অনুপাত কত হলে এদের মধ্যে মহাকর্ষ বলের মানটা ম্যাক্সিমাম হবে। এরকম যে একটা বস্তু, এটা একটা বড় বস্তু, এই বস্তুটার ভর মনে করো এম। এখন এইটার এখান থেকে মনে করো এই বস্তুটা এরকম, আমি এই বস্তুটার একটা অংশ, এরকম একটা অংশ এখান থেকে কেটে নিলাম এইটুকু, এবং এই অংশটুকু আমি কেটে নিলাম এবং এই অংশটুকুর ভর হচ্ছে স্মল এম। ওকে, এখন দেখো এই স্মল এম ভরের অংশটা কেটে নেওয়ার পর এইটার ভর কিন্তু হয়ে যাবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এখন আমি যদি একটা পারফেক্ট শেপ দিয়ে বস্তু দুটো করি, কল্পনা করি, তাহলে এটা হচ্ছে স্মল এম, যেটা এইটা, আর এই বস্তুটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এবং এদের মধ্যে দূরত্ব ধরে নিলাম আমি ডি। তাহলে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কী হবে বলো তো? এফ সমান হবে জি এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ডি স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এই দুটো বস্তুর, এই দুটো টুকরার মধ্যে আকর্ষণ বল যদি এটা হয়, ডি এর মান কিন্তু কনস্ট্যান্ট রাখবো আমরা, ডি এর মান চেঞ্জ করার কথা বলেনি, আর ক্যাপিটাল জি কিন্তু আসলেই কনস্ট্যান্ট। তাহলে এফ কখন ম্যাক্সিমাম হবে বলো তো? এফের সাথে কিন্তু এই অংশটুকুর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে এই অংশটুকু যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে এফও কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল ম্যাক্সিমাম হতে হলে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, অর্থাৎ এটা যদি গুণ করে লিখি স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম স্কোয়ার ইকুয়াল কী হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। এখন এইটুকু ম্যাক্সিমাম কিভাবে হবে সেইটা বের করার জন্য আমাদের ম্যাথের একটা থিওরি, খুব ইজি একটা থিওরি আমাদের মাথায় রাখতে হবে। সেটা তোমরা অলরেডি হয়তো সেটা তোমরা জানো, তোমরা ক্যালকুলাস এটা করছো। মনে করো যে এটা একটা গ্রাফ, এটা একটা মনে করো যে কোনো একটা গ্রাফ, এদিকে এক্স এদিকে ওয়াই। তাহলে আমরা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন দেখাচ্ছি। এখন দেখো এই গ্রাফের মনে করো এই বিন্দুতে ওয়াইয়ের মানটা সর্বোচ্চ, এটা ওয়াইয়ের সর্বোচ্চ মান। এখন এই বিন্দুতে যদি আমি একটা ট্যানজেন্ট অঙ্কন করি, সেই ট্যানজেন্ট কিন্তু এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং এখানে থিটার মান কিন্তু 0 ডিগ্রি। দেখো থিটা 0 মানে হওয়া কিন্তু ট্যান থিটার মানও কিন্তু 0 ডিগ্রি হওয়া। আর ট্যান থিটাটা কি? ট্যান থিটাটা ঢাল, তারপর ঢাল 0 হচ্ছে। এবং আমরা ঢাল আরেকটা জিনিস জানতাম যে ঢাল মানেই হচ্ছে এখানে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে 0। এখন দেখো তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি 0 হয়, অর্থাৎ ঢাল যদি 0 হয়, ঢাল 0 মানে ট্যান থিটা 0, ট্যান থিটা 0 মানে থিটা 0, আর যে বিন্দুতে থিটা 0 সেই বিন্দুতে কিন্তু ওয়াইয়ের মান সর্বোচ্চ। তার মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে ওয়াইয়ের মান কিন্তু ম্যাক্সিমাম। তাহলে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে ওয়াই ম্যাক্সিমাম। একইভাবে এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে এই অংশটুকুও ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা একইভাবে লিখতে পারি যে এইটাকে যদি আমরা এখন ব্যবকলন করি এম এর সাপেক্ষে যদি আমরা ব্যবকলন করি এবং এই ব্যবকলনের মান যদি 0 হয় তাহলে কিন্তু এই অংশটুকু কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এখানে ডিফারেন্সিয়েট করলে হবে ক্যাপিটাল এম, এটা করলে হবে 2m, এবং এখানে 2m সমান হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে বলো তো ক্যাপিটাল এম এর সাথে স্মল এম এর অনুপাত কত দাঁড়াচ্ছে? 2। তার মানে এই ক্যাপিটাল এম বাই স্মল এম এর অনুপাত যদি হয় 2,
তাহলে এই অংশটা স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই অংশটা হবে ম্যাক্সিমাম, আর এই অংশ ম্যাক্সিমাম হলে এফটাও হবে ম্যাক্সিমাম। তাহলে অ্যান্সার হবে 2 বা 2:1। তো আশা করি সবাই এটা বুঝতে পার। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা যে অঙ্কটা সলভ করব সেই অঙ্কটা বুয়েটের 16-17 সেশনের অ্যাডমিশনে আসছিল এবং এই অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক। এখানে বলছে যে একটি সুষম গোলকের ভর 10⁴ কেজি এবং ব্যাসার্ধ 1 মিটার। তো এরকম একটা গোলক যদি আমরা এখানে আঁকি, এটা মনে করো সেই গোলকের সেন্টার হচ্ছে ও, আর ও থেকে এই ভূপৃষ্ঠের দূরত্ব আমি এই বিন্দুকে নিলাম বি, তার মানে ও বি। এই ও বি হচ্ছে 1 মিটার এবং এই গোলকের ভর আমি ধরলাম m1। তাহলে m1 এর মান হচ্ছে 10⁴ কেজি। এখন অঙ্কটাতে বলছে যে গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে অবস্থিত m1 ভরের একটি কণার ওপর আকর্ষণ বল কত। দেখো বলছে গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার, তার মানে মনে করো এখানে আমি এইটুকুকে বলছি 0.5 মিটার। তাহলে এখানে একটা বস্তু স্থাপন করলাম যেটার ভর হচ্ছে স্মল m1। এই ভরের বস্তুর ওপর গোলক কর্তৃক আকর্ষণটা কত হবে। তাহলে এখানে এই অবস্থাতে আমি যদি একটা গোলক চিন্তা করি এখানে, তাহলে এই যে গোলকটা দেখছো এই গোলকটার ভর আমি ধরলাম m2। তাহলে এই যে এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর যে স্মল m1, এই স্মল m1 ভরের বস্তুর ওপর কেন্দ্রের দিকে আকর্ষণটা হবে এই m2 ভরের বস্তুর দ্বারা, কারণ যে পৃষ্ঠে আছে ওই পৃষ্ঠের সাপেক্ষে যে গোলকটা পাবো সেই গোলক দ্বারা আকর্ষণ বল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমার আকর্ষণ বল হবে F = G m2 × m1 বাই দূরত্বটা হচ্ছে 0.5 এর উপর স্কোয়ার, বা আমি এই দূরত্বটাকে যদি d বলি তাহলে d²। এখানে d এর মান হবে 0.5 মিটার। তাহলে আমাকে কিন্তু m2 আগে বের করতে হবে। এবার দেখো বড় গোলকটার কথা বলো। বড় গোলকটার ব্যাসার্ধ 1 মিটার আর ভর হচ্ছে 10⁴ কেজি। তাহলে বড় গোলকটির ঘনত্ব কী হবে বলো তো? বড় গোলকটির ঘনত্ব হবে ρ = m1/v1। m1 এর মান 10⁴ কেজি আর v1 এর মান 4/3 পাই ও বি এর ওপর কিউব। তাহলে ρ দাঁড়াচ্ছে 10⁴/4/3 পাই 1 এর ওপর কিউব। তাহলে এটা কত হচ্ছে বলো তো? আমরা বড় গোলকটার ঘনত্ব বের করছি, এক্সপোনেনশিয়াল 4/4 × 3.1416 × 3। তাহলে ঘনত্ব দাঁড়াচ্ছে 2387.31 kg/m3। এবং দেখো সুষম গোলক যেহেতু বলছে, অর্থাৎ দেখো এই ছোট গোলকটা কিন্তু এই বড় গোলকটারই অংশ, অর্থাৎ এই বড় গোলকের ঘনত্ব যা ছোট গোলকের ঘনত্বও কিন্তু তাই। তাহলে বলো তো এই মাঝখানের যে ছোট গোলক মানে 0.5 মিটার ব্যাসার্ধের যে গোলকটা, সেই গোলকটার ভর কত হবে? তাহলে ছোট গোলকের ভর m2 হবে ρ × v2। v2 হচ্ছে এই গোলকটুকুর আয়তন, ছোট গোলকটার আয়তন। তাহলে ρ 4/3 পাই, এটা কি হবে? ছোট গোলকের ব্যাসার্ধ d, তার মানে এটা হবে d এর ওপর কিউব। তাহলে মান বসাও। ρ এর মান হবে 2387.31 × 4/3 পাই × 0.5 এর ওপর কিউব। এখানে যদি আমি হিসাব করি তাহলে ঘনত্বের মানটা আমার তোলাই আছে, × 4 × 3.1416 × 0.5 এর ওপর কিউব বাই 3, তাহলে 1250 কেজি। তার মানে এই ছোট গোলকটার ভর 1250 কেজি। এইবার দেখো আমরা এফ পেয়ে যাব। এফ হবে কি
এফ হচ্ছে এই যে এখানে একটা ছোট বস্তু ছিল, m1 ভরের একটা কণা ছিল, m1 ভরের এই কণার ওপর এখন কেন্দ্র দ্বারা আকর্ষণ কত হবে? এই যে ভিতরের যে গোলকটা দেখছো m2 দ্বারা m1 এর উপর আকর্ষণ বলে এই যে এটা। এবার তুমি মান বসাও, তাহলে g m2 m1 বাই ডি স্কোয়ার। তাহলে জি এর মান 6.673 10⁻11। ক্যাপিটাল m2 এর মান হচ্ছে 1250, আর স্মল m1 এর কিন্তু কোনো মান দেওয়া নাই, তাহলে এটা এইভাবেই রেখে দিতে হবে। মান দেওয়া না থাকলে তো আমরা মান বসাতে পারছি না। তাহলে 1250 এখানে আছে, এর সাথে 6.673 এক্সপোনেনশিয়াল -11টা গুণ করলাম, মানে ক্যালকুলেশনটা করছি, বাই 0.5 ওপর স্কোয়ার। তাইলে 3.33 ইন্টু 10⁻⁻7, সাথে একটা m1 থাকছে, এবং এইটুকুই হচ্ছে আমাদের ফোর্সের মান, একক হবে নিউটন। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। খুবই মজার একটা অঙ্ক ছিল এবং খুবই সহজ ছিল, একটু কনসেপচুয়াল বড়। এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে যে বস্তুটা যেখানে থাকবে, আমি যদি বলি যে এটা পৃথিবী, তাহলে পৃথিবীতে যদি এখানে একটা বস্তু থাকে, তাহলে এই বস্তু কিন্তু এই গোলক দ্বারা আকর্ষিত হচ্ছে, এই গোলকের কেন্দ্রে এখানে আকর্ষিত হচ্ছে। কিন্তু আমি যদি বলি এই বস্তুটাকে আমি এখানে রাখবো, তখন এই বস্তুটা কিন্তু এই বস্তুটা যেখানে আছে ওইখানকার সাপেক্ষে যে গোলকটা হবে সেই গোলকের দ্বারা আকর্ষিত হবে। কিন্তু তখন কিন্তু আমার বড় গোলকের ভর না নিয়ে আমাকে এই গোলকটার ভর বিবেচনা করতে হবে। এখন যেহেতু এটা সুষম গোলক বলছিলাম, এজন্য বড় গোলকের ঘনত্ব আর এই ছোট গোলকের ঘনত্বটা সমান হলো। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা বুয়েটের 2005-06 সেশনের অ্যাডমিশনে আসা প্রশ্নটা সলভ করব। প্রশ্নটা খুবই মজার, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রশ্নটাতে বলছে যে ভূপৃষ্ঠ থেকে খাড়া ওপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার/সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে? এখানে একটা জিনিস দেখো, রকেটকে কিন্তু সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়। এখন দেখো রকেটের নিক্ষেপণ বেগটা দেখো 5 কিলোমিটার/সেকেন্ড, তার মানে রকেট প্রতি সেকেন্ডে এখানে 5000 কিলোমিটার পথ অতিক্রম করবে। এখন কথা হচ্ছে, আমরা কোনো বস্তুকে যদি সোজা ঊর্ধ্বে নিক্ষেপ করি, সেই বস্তুটা মনে করো যে বস্তুটা এই পর্যন্ত উঠলো সর্বোচ্চ, এবং সেই উচ্চতাটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা h, এবং এই উচ্চতার সূত্র হচ্ছে v0²/2g। এই সূত্র আমরা গতিবিদ্যায় পড়ছি এবং এই সূত্র দিয়ে অঙ্কটা করা যেতে পারে। কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেমটা হচ্ছে এই সূত্রের মধ্যে দেখো একটা জি আছে, এই জি এর মান কত আমরা বসাই? এই জি এর মান আমরা বসাই 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার জিটা কোথাকার? যেখান থেকে নিক্ষেপ করছে সেখানকার, নাকি সর্বোচ্চ উচ্চতা যেখানে সেখানকার? এখানে একটা কথা হচ্ছে, দেখো তুমি যখন খুবই অল্প মানের বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করবা, 10 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড, 30 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড বা 100 মিটার/সেকেন্ড, তখন বস্তুটা অল্প বেগে তুমি যদি নিক্ষেপ করো, বস্তু অল্প উচ্চতায় উঠবে। মনে করো তখন সেক্ষেত্রে এই উচ্চতাটা যদি অল্প হয়, সেক্ষেত্রে এইখানকার জি এর মান আর এইখানকার জি এর মান প্রায় একই থাকবে, এবং সেই হিসাবে আমরা এই সূত্র তখন ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যদি এরকম একটা হিউজ মানের বেগে কোনো বস্তুকে সোজা ঊর্ধ্বে নিক্ষেপ করি, সেই বস্তুটা এত উঁচুতে উঠে যাবে যে সেখানে কিন্তু জি এর মান চেঞ্জ হবে। যার কারণে তখন আমি এই গতিবিদ্যার এই নর্মাল সূত্রটা আর ব্যবহার করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে, যেহেতু জি এর মান চেঞ্জ হচ্ছে, মহাকর্ষ বলের মান চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়ম না করে আমরা তখন একটা ইন্টিগ্রেশনের একটা রুল ফলো করব। তো সবাই রুলটা ভালো করে দেখবা। তো সিম্পল রুল দিয়ে কিন্তু এই অঙ্কটা হবে না, যে আমরা একটা বস্তুকে সোজা ঊর্ধ্বে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ উচ্চতার সূত্র v0²/2gতে বসাই দেব, এটা কিন্তু হবে না। এটা কিভাবে করতে হবে দেখো, মনে করো যে এটা পৃথিবীর ভূপৃষ্ঠ, এটা পৃথিবীর কেন্দ্র। তাহলে এই দূরত্বটুকু কত বলো তো কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ? এই দূরত্বটুকু কিন্তু r। এখন এইখান থেকে একটা রকেটকে নিক্ষেপ করা হয়েছে, এবং আমরা ধরে নিলাম যে ফিরে আসার মুহূর্তে রকেটটা এই জায়গায় পৌঁছাইছে, এখানে যাওয়ার পর আবার ফিরে আসে, তারপরে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে h। তাহলে দেখো রকেটটার প্রাথমিক অবস্থান কোথায়? কেন্দ্র থেকে r দূরত্বে,
এবং রকেটটার শেষ অবস্থান কোথায়? কেন্দ্র থেকে r+h দূরত্বে। তার মানে রকেটটা r থেকে r+h দূরত্বে চলে যাচ্ছে। এই যে এখানে এই রকেটটার ভর আমি যদি ধরে নিই স্মল m, আর এই যে পৃথিবীর ভর যদি আমি ধরি ক্যাপিটাল M, তাহলে দেখো এই যে রকেটটা এখান থেকে এই উচ্চতা এখানে উঠলো, তার জন্য রকেটের উপর কিন্তু একটা কাজ করতে হয়েছে। সেই কাজটা কত? সেই কাজটা হচ্ছে, দেখো আমরা সবাই জানি যে তো এখান থেকে এই রকেটটাকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করতে হয়েছে, সেই বলটা হচ্ছে F। এবং যেহেতু পৃথিবীর রকেটকে নিচের দিকে টানবে Fg বলে, তাহলে Fg বলে রকেটকে যদি পৃথিবী নিচের দিকে টানে, আমাদেরকে কিন্তু Fgর সমান একটা বল উপরের দিকে প্রয়োগ করতে হবে F। তাহলে হয়তো আমরা বলবো যে হ্যাঁ, রকেটটাকে আমরা সমবেগে উপরের দিকে তুলতে পারবো, যদিও Fgর চেয়ে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি ওপরের দিকে, রকেট যাচ্ছে ওপরের দিকে, তাহলে ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ হবে Fdr। এবং দেখো বল এবং সরণ একই দিকে হওয়ার কারণে আমি cos 0 1 নিলাম এটা, এবং এটা লিমিট হবে r থেকে r+h। এটা হচ্ছে আমার কৃতকাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কাজটা আমি করলাম বস্তুর ওপর, এই কাজটা কিন্তু বস্তুর মধ্যে একটা গতিশক্তির সঞ্চার করবে। তাহলে এই W সমান আমি লিখতে পারবো 12 mv² ইকুয়াল r থেকে r+h। এটা f এর মান হবে gm/r² ইন্টু dr। দেখো এখানে তাহলে 12 mv², আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে gmm, বাইরে আসবে, এটা হবে r−2 r থেকে r+h এর মধ্যে। এখন আমি এটাকে ক্যালকুলেশন করতে হবে আমার। এখন দেখো দুই পাশ থেকে ছোট m আর এই ছোটো m কেটে যাবে, তার মানে রকেটের ভর দেওয়া থাকলেও যা, দেওয়া না থাকলেও তাই। তাহলে এই gmটা যদি এবার চলে আসে, তাহলে কি হবে? v²/2gm ইকুয়াল, এখানে ইন্টিগ্রেশন করো, r−2 কে ইন্টিগ্রেশন করলে হবে আর এটা হবে এবার দেখো v²/2gm এখানে কি দাঁড়াচ্ছে? উপরে এটা এটা -1/r হবে, এবার দেখো v²/2gm লিমিটটা বসাও। এবার r এর জায়গায় প্রথমে r+h বসাও, মাইনাসটা বাইরে নিয়ে আসি, r এর জায়গায় বসাবো r+h, মাইনাস দিয়ে r এর জায়গায় বসাবো ক্যাপিটাল R। এবার এখান থেকে আমার h বের করতে হবে। তাহলে দেখো v²/2gm, এই মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস, তাহলে 1/r মাইনাস 1/r+h, তাহলে 1/r+h সমান কী হবে বলো তো? এর আগে মাইনাস আছে, এটা এই পাশে আসলো প্লাস, 1/r মাইনাস v²/2gm। এইবার আমি এখানে মান বসাতে পারি। একটু দেখো তো মামা, আমি যেখানে মান বসাবো কোন পর্যন্ত যেতে পারবো? যাওয়া যাবে? তো দেখো এবার আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে 1/r+h এর মান, এখানে মানটা বসাবো, তাহলে r এর মান হচ্ছে 6400 কিলোমিটার। মিটার বানালে আরও 3টা শূন্য এখানে অ্যাড হবে, মাইনাস v এর মান হচ্ছে 5000, 5000-এর উপর স্কোয়ার বাই 2 ইন্টু g 6.673 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24। এখান থেকে যদি আমি সরাসরি r+hটা বের করতে চাই, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে 1/6400 মিটার বানাই করলাম, মাইনাস 5000-এর উপরে স্কোয়ার ভাগ 2 ইন্টু 6.673 এক্সপোনেনশিয়াল -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল 24। তাহলে এটা হবে 7.99 ইন্টু 10⁶। তাহলে h ইকুয়াল হবে 7.99 10⁶ মাইনাস
6400 মিটার বানিয়ে দিলাম, মাইনাস 6400, সেখানে মিটার বানাতে হবে। তাহলে এটা হবে 1.59 × 10⁶ মিটার। তাহলে রকেটটা এই উচ্চতায় উঠবে। এখন দেখো রকেট কিন্তু দেখো কত উচ্চতায় উঠে গেছে, অনেক উচ্চতায় উঠে গেছে। কিন্তু এটাকে যদি আমরা কিলোমিটার করে লিখি তাহলে প্রায় 1598 কিলোমিটার উচ্চতায় উঠে গেছে রকেটটা। তার মানে এত উচ্চতায় উঠে গেছে, ওইখানে জি এর মান কিন্তু 9.8 না। তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে করতাম, এই সূত্র দিয়ে করলে কি হতো? এই সূত্র দিয়ে করলে 5000-এর উপর স্কোয়ার, এই জি এর মান আমি কত বসাতাম? ভূপৃষ্ঠের জি বসাতাম নাকি 15098 কিলোমিটার উচ্চতায় জি এর মান বসাতাম? জি এর মান কিন্তু প্রতি ধাপে ধাপে চেঞ্জ হয়ে যেত, যার কারণে এই সূত্র কিন্তু এখানে খাটবে না। এই সূত্রটা শুধু খাটবে অল্প উচ্চতার জন্যে বা অল্প বেগের জন্যে। যখন আমরা খুব অল্প বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করব তখন আমরা এই সূত্র দিয়ে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো। কিন্তু যখনই এই কিলোমিটার/সেকেন্ড রেঞ্জে কোনো বস্তুকে নিক্ষেপ করা হবে, শুধু রকেট না, যে কোনো বস্তুকে যখন আমরা এই কিলোমিটার/সেকেন্ড রেঞ্জের বেগে নিক্ষেপ করব তখন কিন্তু এই নিয়মে আমাদের উচ্চতাটা বের করতে হবে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো।